প্রথমত ফুল ফিট কিনা এই প্রশ্ন তোলা যায় যে আমরা শুরুতেই নিউজ করেছিলাম, বিসিবি জানিয়েছিল যে টেস্ট সিরিজ মিস করবেন, হঠাৎ করেই গেলেন দুটো টেস্টে খেলে ফেললেন। এটা কীভাবে সম্ভব? আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশ দল ঘরে মাঠে জিতবে, ইংল্যান্ডকে হারাবে, একটা টেস্টে হারাবে, ওয়েস্ট ইন্ডিজকে একটা টেস্টে হারাবে। কারণ দেখুন, দুইটা করে টেস্ট হারানো কঠিন, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ড্র হবে না। এখনকার যে ক্রিকেটের যুগ, সেখানে ড্র হবে না। প্রথমত ফুল ফিট কিনা এই প্রশ্ন তোলা যায় যে আমরা শুরুতেই নিউজ করেছিলাম, বিসিবি জানিয়েছিল যে টেস্ট সিরিজ মিস করবেন, হঠাৎ করেই গেলেন দুটো টেস্টে খেলে ফেললেন। এটা কীভাবে সম্ভব? ম্যাকাইয়ে প্রথম দিনের পর অনেকটা ধারণা করা গিয়েছিল আজকেই শেষ হয়ে যেতে পারে টেস্ট, কিন্তু অনেকে আশা জাগিয়েছিলেন যে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে ন্যূনতম একটি প্রতিরোধ দেখা যাবে। কিন্তু আজ দ্বিতীয় দিনের তৃতীয় সেশনেও যেতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ, সেই সঙ্গে একটি লজ্জার ইতিহাসও গড়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি হচ্ছে সবচেয়ে দ্রুততম সময়ে বাংলাদেশে অল আউট হওয়ার কীর্তি এবং দ্রুততম সময়ে বাংলাদেশের টেস্ট ম্যাচ হারার কীর্তি। ডারউইনের রূপকথার পর ম্যাকাই টেস্ট কেমন ছিল, সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাজহারুল ইসলামের সঙ্গে। মাজহার, কালকে আমরা অনেকটা আশা করেছিলাম এবং এমনকি ধারণাও করেছিলাম যে হয়তোবা বাংলাদেশ আজকের দিনটা পার করে দিলে হয়তো জিততেও পারে, কিন্তু আজকের দিন শেষে দেখা গেল যে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা সেই পুরানো রোগ, যেটা বলে হয় যে প্রথম একটা ম্যাচ জিতে গেলে পরবর্তীতে আবার বাংলাদেশ ব্যর্থ। কীভাবে দেখছেন? একদম বাজেভাবে দেখছি। ওই যে আমি আগে অনেকবারই বলতাম যে বাংলাদেশ দলের টেস্টের সে পেশেন্স নেই। প্রথম একটা ইনিংস দেখুন, ব্যাটাররা একটা দিন ভালো করেছে, বাংলাদেশ ম্যাচ জিতে গেছে। মানে ব্যাটাররা যখনই ভালো করবে, বাংলাদেশ দল ম্যাচ জিতবে। এমনটা নয় যে একবার আহামরি একদম প্রত্যেকটা ম্যাচে 400 রান করতে হবে, 350 করতে হবে, তেমনটা নয়। আপনি প্রথম ইনিংসে যদি 64 না করে 200 করতেন, ম্যাচ জিততে পারতেন। এই ইনিংস আপনি 200 করতেন, জিততে পারতেন। ওই অ্যাবিলিটি কেন হচ্ছে না? আপনি দেখেন স্মিথের ব্যাটিং দেখেন, যে কোনো উইকেটে দেন, মানে নদী নালা খাল যেখানে ফেলে দেন রান করবেন, মানে 40, 30, 35, 65 করবেন, থাকার চেষ্টা করেন। মুশফিক দেখেন, থাকার চেষ্টা করেছেন, যদিও প্রথম ইনিংসে বাজেভাবে আউট হয়েছিলেন। সো অনেক কিছুই আছে এখানে। তবে প্রথম ম্যাচ জয়ের পর অনেক উচ্ছ্বসিত, অনেক আনন্দিত ছিলাম যে বাংলাদেশ দল ভালো কিছু করবে বা করেছে। এখন নেক্সট খারাপ করলেও সমস্যা নেই, কিন্তু এইভাবে খারাপ করে দুইটা ইনিংসে আপনি একশনে চল আউট হয়ে যাবেন, এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হয় না। আমি শুরুতে বলেছিলাম যে বাংলাদেশ দল কোনো একটা ইনিংসে একশনে চল আউট হবে, কিন্তু একটা টেস্টে দুইবারই অল আউট হবে, এটা আসলে মানা কঠিন। দেখুন, আপনি আউটগুলো দেখুন। আপনি যদি দেখেন তানজিদ তামিম যে আউট হয়েছেন, হাফ হার্টেড ফুল শট খেলেছেন, পুল শট খেলেছেন। এছাড়া আপনি দেখেন শান্তর আউটটা দেখেন, শান্তকে কে বলতে ওই শটটা খেলতে? আপনি যদি দেখেন লিটনের আউটটা দেখেন, এটা কে বলেছে যে এই সময় এই শটটা খেলতে হবে? আপনার ব্যাট কোথায়, প্যাট কোথায়, আপনি কীভাবে ক্যাচ প্র্যাকটিস করালেন? আসলে এইগুলো মানা যায় না। আপনি 65 রান, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের ফার্স্ট যে দুইটা ইনিংসে 100 নিচে অল আউট হওয়া। এটা অস্ট্রেলিয়াতে সেকেন্ড ইতিহাস এমন, এবং সারা ওয়ার্ল্ডে মনে হয় শর্টেস্ট ইনিংস এটা, মানে ম্যাচ এটা। সো এইগুলো অনেক রেকর্ড আছে, এই রেকর্ডগুলো এমনি হয় না। আপনি যতই দোষ দেন, উইকেট খারাপ ছিল, উইকেটে ব্যাট করা যায় না, ঠিক আছে, দুইটা ইনিংসে আপনি 100 নিচে অল আউট হবেন, তাও হতে পারেন, কিন্তু আপনি যে শটগুলো খেলে আউট হয়েছেন, এটা আসলে কোনোভাবে গ্রহণ করা যায় না বা মানা যায় না। এক কথায় যেভাবে শুরু হয়েছে আমাদের টেস্ট সিরিজটা, মানে অবিশ্বাস্যভাবে, আমার মনে হয় যে বাংলাদেশ খারাপ করতে পারে, এতটা খারাপ করতে পারে, এতটা অবিশ্বাস্য আসলে আমরা এটাও আশা করিনি। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মধ্যে সবথেকে আলোচনার বিষয় লিটন দাস। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম ভরসা ভাবা হয় লিটন দাসকে, বিশেষ করে তার পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলছে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টের পর আমরা ম্যাকাই টেস্টে দেখেছি লিটন দাস রানের খাতাই খুলতে পারেননি। এটা একটা বিব্রতকর রেকর্ডেরও সাক্ষী হচ্ছেন লিটন দাস। অস্ট্রেলিয়ার মাটিতে লিটন দাস চতুর্থ ব্যাটসম্যান যিনি কোনো ইনিংসেই রান করতে পারেননি। লিটন দাসের কেরিয়ারটা মাঝার এক যুগেরও বেশি সময়। টেস্ট ক্রিকেট আমরা হাইলি রেট করে থাকি। লিটন দাসের খেলার ধরনটা দেখে কি অস্ট্রেলিয়াতে মনে হয়েছে উনি কি ফুল ফিট, নাকি ওনার একটা মানসিক চাপ কাজ করছে? প্রথমত ফুল ফিট কিনা এই প্রশ্ন তোলা যায় যে আমরা শুরুতেই নিউজ করেছিলাম, বিসিবি জানিয়েছিল যে টেস্ট সিরিজ মিস করবেন, হঠাৎ করেই গেলেন দুটো টেস্টে খেলে ফেললেন। এটা কীভাবে সম্ভব? মানে আপনি প্রবাবল যে টাইমটা আছে তার থেকে অনেক আগে সুস্থ হয়ে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়া এগেনস্ট আপনি খেলছেন, যে দলটা আপনাকে সামান্য ছাড় দিবেন আমরা জানতাম, সেখানে খেলছেন। এই প্রশ্নটা অবশ্যই তোলা যায়। আবার এই প্রশ্ন তুলতে পারেন যে আপনি যদি হাফ ফিটও হন, শুধু ব্যাট করতে নামতে পেরেছেন প্র্যাকটিস ছাড়াও, তো আপনি 0 রান আউট হবেন 3 বার। এটা কি সম্ভব? এটা তো চাইলেও অনেক সম্ভব না। আমার একটা ইতিহাস মনে আছে, অজিত আগারকার মুম্বাইয়ের ওয়েংখেড়াতে তিনি দুইটা ম্যাচে ডাক মেরেছেন অস্ট্রেলিয়া এগেনস্টে। এরপর অস্ট্রেলিয়া সিরিজে গেছেন, সফরে গেছেন, সেখানে সিডনিতে 2 ইনিংসে ডাক মেরেছেন। এরপর আপনার মেলবোর্নে 2 ইনিংসে ডাক মেরেছেন।
অ্যাডিলেডে ফার্স্ট ইনিংসে রান মেরেছেন, তার মানে টানা 6টা 7টা রান মেরেছেন অস্ট্রেলিয়া এগেনস্টে, কিন্তু অস্ট্রেলিয়া মাটিতে টানা 5টা। এরপর যখন রান করেছেন সবাই তালি দিয়েছেন, তিনি নিজেও ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন। সো আমার লিটনকে দেখে এটা মনে হচ্ছিল, দেখুন লিটন তো ব্যাটার, তার কাছে তো টানা 3টে রান মারা তো এটা লজ্জার বিষয়, রেকর্ডের বিষয়। সো এটা আপনি চাইলেও সম্ভব হয় না, সেটা লিটন সম্ভব করেছেন। অন্যদিকে বিসিবির দোষ দেওয়া যায়, বিসিবির কথা বলা যায় যে আপনি কীভাবে হাফ ফিট একজনকে খেলিয়ে দিলেন, মানে যে ফিট হতে পারবেন না এত দ্রুত ফিট হয়ে গেলেন, 100% ফিট হয়ে গেলেন, নাকি আপনি হাফ ফিট খেলিয়েছেন কেউ নেই বলে, জাকির নেই বা অঙ্কন নেই বা হাসানকে খেলাবেন না আপনি, মানে অমিত হাসানকে, তাহলে আপনি হতে পারে যে খেলাবেন না, তার থেকে আমি হাফ ফিট লিটন খেলা দেবো। হাফ ফিট লিটন কী করতে পারে সেটা আমরা দেখলাম, এটা আসলে ঠিক হয়নি। আমার মনে হয় দুই দিকেই সমস্যা আছে। একটা হচ্ছে প্রথম টেস্টটা লিটনকে দরকার ছিল না, সেখানে অনেকক্ষণ কিপ করতে হয়েছে বা আপনার থাকতে হয়েছে, এটা দরকার ছিল। সেকেন্ড টেস্ট আমরা খেলাতে পারতাম, ফার্স্ট টেস্ট হয়তো জাকির আলী অনেক অথবা অমিত হাসানকে খেলাতে পারতাম, এটা হয়তো বা মোর কনভিনিয়েন্ট বা ভালো হতো। সো আমার মনে হয় যে দুই দিক দিয়ে সমস্যা আছে। লিটন দাস যেমনটা আমার বিশেষ প্রতিনিধি বলছিলেন, হয়তো একটি শঙ্কা থেকে যায় যে তিনি ফুল ফিট কিনা, কিন্তু লিটন দাস ছাড়াও বাংলাদেশের ব্যাটসম্যানের অন্যতম একটি কনসার্নের জায়গা ছিল ওপেনিং স্লট, কিন্তু ডারউইন টেস্টে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি পর অনেকেই ভেবেছিলেন হয়তো সেই ভাবনাটা চলে গিয়েছে। মাহমুদুল হাসান জয়কে একাদশে ফিট করার চেষ্টা হয়েছিল নির্বাচকদের কাছ থেকে, কিন্তু তিনিও তার প্রত্যাশা পূরণ করতে পারেননি। মাঝার ডারউইন টেস্টে তো তানজিদ হাসান তামিম সেঞ্চুরি পেলেন, আমরা আশা করেছিলাম হয়তো ওপেনিংয়ের কনসার্ন সেটা দূর হয়ে যাচ্ছে। সাদমান 2 ইনিংসে আবার ব্যর্থ, তানজিদ হাসান তামিমও 2 ইনিংসে ব্যর্থতা থেকে সবচেয়ে বড় কনসার্ন যেটা মনে হচ্ছে, তাদের শর্ট সিলেকশনটা এমন কেন যে আউটসাইড স্টাম্পের বাইরের বলাররা শর্ট খেলতে গিয়ে বারবার আউট হচ্ছে। না, এটা আমি টেস্ট শুরু আগেই বলেছিলাম যে অস্ট্রেলিয়াতে যে যত বল ছাড়বেন সফল হবেন। মুশফিক দেখেন এই ইনিংসে বল ছেড়েছেন অনেকগুলো, মনে হচ্ছে স্টার্কের বল, কামিংসের বল মানে অনেক সুইং করে ভিতরে আসছিলে বোল্ড হতে পারে, কিন্তু খুব দারুণ বল ছেড়েছেন। অস্ট্রেলিয়াতে বল ছাড়তে হয়, অনেকে সেটা ট্রল হিসেবে নিয়েছিল যে আমি ট্রল করেছি, না আমি সত্যিই বলেছিলাম যে যত বল ছাড়বে তত বেশি সফল এখানে হবে। সো ছাড়তে পারেনি। প্রথম ইনিংস আপনি খেয়াল করে দেখবেন যে মমিনুল অথবা সাদমান অথবা তামিম যেভাবে আউট হয়েছেন, তাতে তারা দ্বিধায় ছিলেন যে ইনসুইং করবে না আউট সুইং হবে, সেই দ্বিধাতে আউট হয়েছেন। যদি বল ছেড়েও দিতেন হয়তো বা ইনসুইংও হতো, তা আউট হতেন না, কিন্তু ওই ভয়ে ভয়ে ব্যাট করেছেন, কেউ ক্যাচ দিয়েছেন, কেউ বোল্ড হয়েছে, কেউ এলবি হয়েছেন, সেটা হয়েছেন। সো এটা অবশ্যই এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে। আপনি এমন কন্ডিশনে লং টাইম পরে খেলছেন, মানে 23 বছর পরে খেলছেন, এখানে কারো অভিজ্ঞতা নেই ওখানে খেলার, এই টিমের হয়ে খেললেও তো কাজে দেয়, তো সেটাও খেলতে পারেননি। সো শান্ত যেটা বলেছেন ম্যাচ শেষে যে আমরা একটু ম্যাচ খেলতে চাই এখানে, সেটা প্রত্যেক বছর হতে পারে বা এটা নির্দিষ্ট ব্রেক দিয়ে হতে পারে, বাট এতদিন পরে খেলতে এসে আমরা আসলে সেভাবে মানিয়ে নিতে পারি না। সো এটা ঠিক কথা বলেছেন, ওই এক্সপিরিয়েন্সের বিষয়টা অবশ্যই কাজে দিয়েছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশ দল কাজে লাগাতে পারে না, আপনি ব্যর্থ হলেও কাজে লাগাতে পারেন না, জিতলেও কাজে লাগাতে পারেন না। আমি এর আগে বলেছিলাম যে বাংলাদেশ দল অনেক ম্যাচ অনেক বড় বড় দলকে হারিয়েছে, তারা সাফল্য পায়, তারা ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু বাংলাদেশ দল হারলেও শিক্ষা নেয় না, জিতলেও অতি আত্মবিশ্বাসী হয়ে যায়। সো এটা আমার কাছে খুবই একটা অ্যালার্মিং মনে হয়। যদি সেটা না হতো তাহলে হয়তো বাংলাদেশ দল ধারাবাহিক হতে পারতো। আপনি বড় সাফল্য পাচ্ছেন, সেটা ভুলে যেতে সময় লাগে না, কারণ হচ্ছে বাংলাদেশ দল একটা জয় পায়, পরে এবার বাজেভাবে হার, পাকিস্তানের বিপক্ষে দারুণভাবে টেস্টে জিতেছে, পরে আবার জিম্বাবুয়ের বিপক্ষে দারুণভাবে হেরেছে। সো এইটা তো ওই শিক্ষা নিলে হতো না, যে আমি কীভাবে আউট হচ্ছি সেটা যদি শিক্ষা নিতাম, যেভাবে আউট হয়েছেন শান্ত, সেখানে তামিম অথবা লিটন, শিক্ষা নিলে তো এই ভুলটা আর হবে না, আপনি স্কোরিং শট আরও বেশি পাবেন। সো এটা হচ্ছে বড় একটা বিষয়। এই টেস্ট সিরিজটা সেটাই হোক, বাংলাদেশ দল শিক্ষা নিতে শিখুক, এই দুটো টেস্ট বাংলাদেশ ফ্রেমে টাঙিয়ে রাখুক, কে কোথায় আউট হয়েছেন, কে কীভাবে আউট হয়েছেন, কে কীভাবে খেলেছেন, সেখান থেকে শিক্ষা নিলে আমার মনে হয় যে নেক্সট টাইম ভুল হবে না। আমি আবারও বলছি, অনেক বড় বড় জয় পেয়েছি, ঐতিহাসিক জয় পেয়েছি, কিন্তু কিছুই কাজে লাগেনি, শুধুমাত্র আমরা ভুলে যাই বলে। হয় ভুলে যাই ইয়েগুলো, মানে ভুলগুলো, অথবা আমরা যেভাবে জিতেছি ফর্মুলাটা, সেটা থেকে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে যাই। সো দুটাই খারাপ জিনিস। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা মধ্যেও সবচেয়ে বড় আলোচনার বিষয় বাংলাদেশের পেস বোলিং লাইন আপ। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার থেকে ধরে অস্ট্রেলিয়ার যে ক্রিকেট বিশ্লেষক, সবাই বাংলাদেশের পেস অ্যাটাকের দারুণ প্রশংসা করেছেন। প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন হাসান মাহমুদ, দ্বিতীয় টেস্টে শরীফুল এসে যা করলেন তার রীতিমতো ইতিহাস। বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ডও করেছেন এক ইনিংসে তিনি। মাঝার, আপনার কি মনে হয় বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকটা কি ধরে রাখার জন্য বিসিবির কী করণীয়, যেহেতু পেস বোলিংটা একটা লম্বা সময় ধরে ভালো করে যাচ্ছে, তাদের কি রোটেশন পলিসিতে কিছু পরিবর্তন আনা উচিত কিনা? বিশেষ করে নাহিদ রানা অস্ট্রেলিয়ার মতো জায়গায় খেলতে পারেননি, ইয়ান বিশপ এটা নিয়ে আক্ষেপ করেছেন, বিসিবির করণীয়টা কি? করণীয় তো কম খেলানো, আপনি অবশ্যই কম খেলাবেন, কারণ আমাদের ফিটনেস ততটা
হাই না, মানে আপনি খেয়াল করে দেখেন যেটা স্টার্ক, কামিংস বা হ্যাজেলউড, তাদের ফিটনেসটা দেখেন, তাদের ওয়ার্ক এথিক্স দেখেন। আমরা অবশ্যই কাজ করি, কিন্তু আমাদের ওয়েদার, আমাদের ফুড হ্যাবিট, আমরা সব কিছু মিলিয়ে প্লেয়ারদেরকে ওইভাবে প্রোটেক্ট করতে হবে। অনেক কম ম্যাচ খেলা, যদি আমাদের পারমিট করে যে 10টা ম্যাচ খেলতে পারবে, সেটা যেন হয় 8টা ম্যাচ খেলানো। যদি পারমিট করে 7টা ম্যাচ খেলাতে পারবে, সেটা যেন 6টা ম্যাচ খেলানো হয়। সো কারণ তারা এর মধ্যে উইক হয়ে যায়, টানা ম্যাচ খেলা দখল নিতে পারে না। এবং এই যে জিম্বাবুয়ে সিরিজ যেখানে সবগুলো ম্যাচ খেলানো হয়েছে, এখান থেকে শিক্ষা নিতে হবে যেন কখনোই এটা না হয়, কখনোই না হয়। বাংলাদেশ দল যেন ম্যানেজমেন্ট যেন তাদেরকে, বিশেষ করে বড় সিরিজের আগে, যেমন বাংলাদেশ দল সাউথ আফ্রিকায় যাবে, তার আগে বাংলাদেশ দল খেলবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার সম্ভাবনা আছে, সেখানে যেন সেখানে যেন খুব বেশি খেলানো না হয়। ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা খুবই ইম্পর্টেন্ট জায়গা। সো এখানে যেন আমরা ফুল স্ট্রেংথ পাই, আমরা রানাকেও পাই, শরীফুলকেও পাই। আমার কাছে মনে হয় এই দুজনই অটো চয়েস। বাকি হয় হাসান মাহমুদ খেলবেন, তাসকিন খেলবেন, না হয় এবার তো খেলবেন, অথবা খেলবেন খালেদ। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড। বাট আমাদের শরীফুল এবং রানাকে যেন ফুল ম্যাচে পাই, সবগুলো ম্যাচ পাই, সেটা ইনশিওর করতে হবে বড়ো ম্যাচগুলোতে। সেই জন্য ম্যাচ কম খেলাতে হবে, তাদের রেস্ট দিতে হবে, এবং তাদের যেটা মানে লাস্ট লাইন, মানে হয়তো 10 ম্যাচ খেলতে হবে, সেখানে যেন তাদেরকে 8 ম্যাচ খেলানো হয়। যদি 5 ম্যাচ ফেলাতে পারবে, সেটা যেন 4 ম্যাচ হয়, মানে আরও কম খেলানো হয়, আরও বেশি সতর্ক হওয়া যায়, সেটা ইনশিওর করতে হবে। তাহলে হয়তো আমরা তাদেরকে বড় ম্যাচগুলোতে পাবো। এবং দেখার অপেক্ষা যে এইখান থেকে শিক্ষাটা নিতে পারে কিনা, কারণ এই টেস্টে যদি আমরা নাইজেরিয়াকে পেতাম, হয়তো বা সিনিয়রিটির আর একটু ভালো হতে পারতো। যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের হয়তো একটা দায়িত্ব হবে যে পেস বলারদের রোটেশন পলিসিতে খেলানোর জন্য। বাংলাদেশের টেস্ট সিরিজটা ড্র করেছে, কিন্তু সব থেকে আলোচনার বিষয় ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশ কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা। একটা সমীকরণ আমরা অনেকটাই দেখতে পাচ্ছি, ঘরের মাঠে 2টি সিরিজ যদি বাংলাদেশ জিততে পারে, এবং আফ্রিকাতে একটা এওয়েটে সিরিজ রয়েছে, সেখানে একটি জয়ের প্রয়োজন। মাঝার, আপনার কি মনে হয়? আমরা তো অনেক সময় অন্যের উপর নির্ভর করি বড় টুর্নামেন্টে, অন্য প্রতিপক্ষ ভালো করলে হয়তো আমাদের সুযোগ হয়, কিন্তু এখন তো সুযোগটা আমাদের নিজেদের হাতেই রয়েছে। সামনে 3টা সিরিজের মধ্যে 2টা হচ্ছে ঘরের মাটিতে, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ, আর একটা সিরিজ হচ্ছে সাউথ আফ্রিকায়। বাংলাদেশের পলিসিটা কেমন হওয়া উচিত? কারণ এরকম সুবর্ণ সুযোগ তো আর কখনো আসবে না। না, রাইট, আমি পয়েন্ট টেবিল দেখতে হবে অবশ্যই, কারণ আমার মনে হয় আবার পয়েন্ট টেবিল পরিবর্তন হয়েছে, কারণ বাংলাদেশ দল ম্যাচটা হেরে গেছে। সেই তো অবশ্যই বলতে হয়, আপনি যেটা বলেন যে সম্ভাবনা ছিল, আমি সেই আশা করি না যে বাংলাদেশ দল খুব বেশি এখনই ফাইনাল খেলবে, সেই স্বপ্ন দেখি না। বাট ইকুয়েশন বলে এটা, আমরা ইকুয়েশনটাকে, সমীকরণটাকে সবসময় মাথায় নেই। শান্তও বলেছেন যে আমরা এখন ওই স্বপ্ন দেখি না, এত বড় স্বপ্ন দেখি না, কারণ এটা অনেক বড় বিষয় এবং ধারাবাহিকতার বিষয়, সেটা এখনও আসেনি। সত্যি আমি আসলে একমত, শান্ত এটাকে বলেছেন এই ম্যাচ শুরু হওয়ার আগে। কারণ বাংলাদেশ দল হ্যাঁ এরপরে হয়তো ম্যাচ জিতবে, সিরিজ জিতবে, কিন্তু ফাইনাল খেলা ইজ আ টাফ থিং। মানে আপনার অন্য দলগুলো ভালো করতে, অস্ট্রেলিয়া আবারও ফাইনাল খেলতে পারে, তারা কিন্তু সেই সামর্থ্য আছে। বাংলাদেশ বিপক্ষে একটা হেরে গেছে মানে এই না তারা ফাইনাল খেলবে না। সেখানে ভারত আছে, সেখানে আপনি নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকাও খেলতে পারে। সাউথ আফ্রিকা বাংলাদেশের সাথে খেলা আছে, তারা তো চাইবে না বাংলাদেশকে একটা ম্যাচে জিততে দিতে। সো এগুলো অনেক ইকুয়েশন আছে, এবং টেস্টে বাংলাদেশ সবসময় পিছিয়ে থাকে, এমনটা নয় যে ওই সমীকরণটা কাজে লাগাতে পারবে। সো আমি সেই স্বপ্ন দেখি না, বাট আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশ দল ঘরে মাঠে জিতবে, ইংল্যান্ডকে হারাবে, একটা টেস্টে হারাবে, ওয়েস্ট ইন্ডিজকে একটা টেস্টে হারাবে। কারণ দেখুন 2টা করে টেস্ট হারানো কঠিন, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ড্র হবে না। এখনকার যে ক্রিকেটের যুগ, সেখানে ড্র হবে না। 4 দিনে টেস্ট শেষ হয়ে যাবে, 5 দিনে ফার্স্ট সিজন শেষ হবে। সো ইংল্যান্ড যখন আসবে তাদের ওই বোলিং লাইন আপ নিয়ে, তখন তারা একটা ম্যাচ আপনি মিরপুর হারাতে পারেন, সিলেট বা চট্টগ্রামে আপনাকে টাফ হবে। এবং ওয়েস্ট ইন্ডিজও সেম, তারা কিন্তু সব শেষ টেস্ট জিতে গেছে। সো এগুলো মাথায় রাখলে আমার মনে হয় যে অসম্ভব বিষয়, বাট আশা আছে, ইকুয়েশন আছে, এটা ভালো লাগে শুনতে, দেখতেও ভালো লাগে। বাট আমার বিশ্বাস যে বাংলাদেশ দল এই সিরিজ শেষে একটা জিনিস চিন্তা করবে, কীভাবে ধারাবাহিক হওয়া যায়। আমরা ম্যাচ হারলেও, এই যে ম্যাচ 1.5 দিনে হেরে গেলাম, এটা যেন আমরা কীভাবে 4th ডেতে নিতে পারতাম, 3rd ডে বিকাল পর্যন্ত নিতে পারতাম, সেটা কী করা যায়, এবং কোথায় কোথায় আমরা খারাপ করছি, সেগুলো শিক্ষা নিয়ে কীভাবে কম্পিটিটিভ হওয়া যায়, সেটা আমার মনে হয় যে বড় একটা চ্যালেঞ্জ, এবং সেখানেই মনে হয় বেশি গুরুত্ব দেবে। এবং শান্তর কথা সেটা স্পষ্ট যে ওই যে ফাইনাল খেলা নয়, সবগুলো টেস্ট জেতা নয়, আপাতত কীভাবে ধারাবাহিক হওয়া যায়, কীভাবে কম্পিটিটিভ হওয়া যায়, সেই চিন্তায় টিম ম্যানেজার করছে। বাংলাদেশ ক্রিকেট ধারাবাহিক হোক, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ডারউইন টেস্টের রূপকথার পর আজ মেকায়ে আশানুরূপ বাংলাদেশ ফলাফল না পেলেও সামনে বাংলাদেশের টেস্ট সিরিজ রয়েছে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটা হচ্ছে আগামী অক্টোবরে। সেই টেস্ট সিরিজ দিয়ে হয়তো বা নাজমুল হোসেন শান্ত নতুন পরিকল্পনা সামনে নিয়ে আসতে পারে। দর্শক, বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনাটা টিকে রয়েছে, সেই প্রত্যাশা নিয়ে আমরা আজ শেষ করছি। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আমরা আবারও যুক্ত হব, আমাদের সঙ্গী থাকুন। ধন্যবাদ। এটা একটু বড় করছি, কারণ 2টা দিব পরে।